তো এর মধ্যে যখন জুলাই সংবিধি হবে তখন সেনাপ্রধান রিমুভড হবে। তো সেনাপ্রধান থাকা অবস্থাতে, তার শৌর্য বীর্য থাকা অবস্থাতে, তার একটা বাহিনী থাকার পরেও তিনি এটা সহ্য করতে যাবেন কেন? অস্ত্র তার কাছে, ক্ষমতা তার কাছে, তার বাহিনী তার কাছে, তারপরেও তিনি কিন্তু খুবই পোলাইটলি, খুবই ভদ্রভাবে এতদিন এসব সহ্য করে এসেছেন। একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে জানানো হচ্ছে না, বিমান বাহিনীকে জানানো হচ্ছে না, আপনার নৌবাহিনীকে জানানো হচ্ছে না। তো এই যে পুরো প্রক্রিয়াটা আপনার যথেচ্ছাচার, যা ইচ্ছা তাই করছে, যা মন চায় তাই করছে। তো স্বাভাবিকভাবে সেনাপ্রধান আসলে অনেকটা তাকে বাধ্য করে আপনার দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে। তিনি তো রিটালিয়েট করবেনই, এটাই তো স্বাভাবিক। একদমই ঠিক। স্বাভাবিক একটা জায়গা থেকে নিঝুম বাবু একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে সেনাপ্রধান কিন্তু বারবার, ওয়াকারুজ্জামান কিন্তু কোনো সময় তার কথায় বার্তায়, তার বক্তব্যে তিনি কিন্তু বারবার এটা বুঝিয়েছেন যে আমি ক্ষমতা দখল করতে চাই না, আমি সরকার প্রধান হতে চাই না, আমি সেনাপ্রধান, আমি সরকার প্রধান নই। তার বক্তব্যে বারবার এটা স্পষ্ট করেছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্তগুলো, তার যে নীতিগুলো, যেভাবে তিনি চলছেন, তার বিরোধিতা তিনি করছেন, সেটা স্পষ্ট করেছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ভারতের এই মুহূর্তে যে পজিশন বা ভারত যে অবস্থান নিয়েছে খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কয়েক মাস আগেই একটি প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে বলেছিলেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করি, কিন্তু সরকারি তরফে বা দুই সরকারের মধ্যে আলোচনা তখনই হবে যখন নির্বাচিত একটা সরকার বাংলাদেশে আসবে। অর্থাৎ ভারত এবং বলা যেতে পারে বাংলাদেশের সেনাপ্রধানের যে অবস্থান, সেই অবস্থান কার্যত একই রকম, এই আসপেক্টে অন্তত বলা যেতে পারে। আমি 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 শুনতে কিছুটা শুনতে পেয়েছি, বাট আমি আপনার কথাটার জিস্ট যদি ভুল না বুঝে থাকি তাহলে আমি আপনার সাথে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। ভারতীয় সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছে, এবং ভারতের সরকারেরও কিন্তু একই অবস্থান, যে একটি নির্বাচিত সরকারের সাথে আসলে আমরা কিন্তু এই প্রোগ্রামে আজ তাক বাংলাতে আমি অনেকবার বলেছি যে ভারতের, যদি পার্টিকুলারলি ভারতের কথাই ধরি, ভারত কার সাথে ডিল করবে? একটা চুক্তি হবে, এই চুক্তিটা কার সাথে করবে? এই সরকার তো কোনো লিগালি তার কোনো বেস নেই, এটা জনগণের সরকার না। তো ভারত তো একটা গণতান্ত্রিক দেশ, সে চুক্তিও করবে এমন একটা দেশের সাথে যে নিজে গণতান্ত্রিক। ভারত কি আপনার কোনো আপনার অবৈধ শাসকের সাথে চুক্তি করবে? তাকে রেকগনাইজ করবে? হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে হয়তোবা যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে হয়, কিন্তু রেকগনিশন সেটা তো আলাদা ব্যাপার। ফলে ভারতের সেনাপ্রধান যেটা বলেছে, বাংলাদেশের সেনাপ্রধান যেটা বলেছে, একটা সেন্সিবল কান্ট্রি বা সেন্সিবল প্রতিষ্ঠান বা ব্যক্তি একই কথা বলবে। আপনি সেনাপ্রধান অভিযোগ করেছে যে তাকে কোন রকমের কিছুই জানানো হয় না দেশের ব্যাপারে। এই যে করিডোরের ব্যাপারটা, আপনি একটা যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন একটা রাষ্ট্রের সাথে, কেন? আমাদের সর্বসাকুল্যে যে সেনাবাহিনী আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বা আমাদের যে দেশটা আছে, আমরা কি আসলে যুদ্ধে যাওয়ার মতো কোনো অবস্থানে আছি? আর যুদ্ধটা আমরা করবো কার সাথে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যুদ্ধটা কেন করব? যুদ্ধটা করবো কার সাথে, কেন করব, কি প্রয়োজন? আমরা হচ্ছি কমপ্লিটলি একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র, সবার সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে আমাদের শত্রুতা না। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতি। আমরা একটা ক্ষুদ্র দেশ, পৃথিবীর বুকে নিজেদের একটা গৌরব আছে, জাতিসত্তা নিয়ে, আমাদের মানুষ নিয়ে, দেশ নিয়ে, সেটা নিয়ে আমরা বেঁচে আছি। আমরা যুদ্ধটা করব কেন, কি কারণে? সো এই যে যুদ্ধ লাগানোর ধান্দা, অর্থাৎ আমেরিকার যেই ইচ্ছাটা, সেটা যখন আমেরিকার একটা পাপেট সরকারের মাধ্যমে অন্য দেশকে শাসন করবার তাগিদে এই ধরনের কাজগুলো করা হয়, চায়নাকে শাসন করার জন্য, ভারতকে হুমকি দেওয়ার জন্য, যখন বাংলাদেশে একটা তাদের পাপেট সরকার গঠন করা হয়, সেই দায়িত্ব বাংলাদেশের জনগণ নেবে না। আর সেনাপ্রধানই বা কেন সেই দায়টা নিতে যাবে? তো সিম্পল, তিনি রিটালিয়েট করবেনি। একদমই ঠিক। এই জায়গা থেকে হ্যাঁ, যেরকম আপনি ব্রিফ করলেন, আমি ঠিক এই জায়গা থেকেই একটা কথা একটু আমাদের দর্শকরা যারা রয়েছেন তাদের স্মরণ করিয়ে দিই। আপনার সঙ্গেও এই আলোচনা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে আমেরিকার যে এই ডিপ স্টেট থিওরি বা ডিপ স্টেট যেভাবে কাজ করে, সেই পদ্ধতি অনুসারে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যখন তিনি বাংলাদেশে ছিলেন, সেই সময়ও কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকা নিজেদের করতে চেয়েছিল, বা সেন্ট মার্টিন দ্বীপের বলা যেতে পারে কার্যভার নিজেদের হাতে নিতে চেয়েছিল।
শেখ হাসিনা সেই সময় অপোজ করেছিলেন, শেখ হাসিনা সেই সময় বিরোধ করেছিলেন, যেই কারণে আমেরিকার রোষানলে পড়তে হয়েছিল শেখ হাসিনাকে। ঠিক এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের যে ভূমিকা, সেই ভূমিকাও কি একই রকম মনে হচ্ছে? মানে আমেরিকার যে দুরভিসন্ধিগুলো সামনে আসছে, হ্যাঁ হয়তো সরকার চেঞ্জ হয়েছে, জো বাইডেনের সরকার থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এসেছে, কিন্তু আমেরিকার যে ওই ডিপ স্টেট, সেই ডিপ স্টেট পাল্টায়নি। আপনার কি মনে হয় যেরকম ভাবে শেখ হাসিনা সরকার চালাতে চেয়েছিলেন, আমেরিকা দুরভিসন্ধি ব্যর্থ করেছিলেন, একই রকম ভাবে ওয়াকারুজ্জামানও কি সেটাই করতে চাইছেন? আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাকে একটা ইতিহাসের একটা তথ্য দিয়ে রাখি। তারিখে আমার ভুল হতে পারে, আমার কাছে সেই এভিডেন্সটা সহ আছে। এভিডেন্সটা এখন শো করতে পারলে খুবই ভালো হতো। এটা একটা পত্রিকার সংবাদ, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970-তে একটা পত্রিকার সংবাদে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে একটা বিশাল রিপোর্ট, যেখানে তিনি সেন্ট মার্টিনে নিক্সনকে রিফিউজ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশে বেস করতে দিবেন না। তাহলে 1970 সালে যখন বঙ্গবন্ধু এটা রিফিউজ করলেন, পরবর্তী সময় আপনি দেখতে পেয়েছেন ইয়াহিয়াকে কিভাবে সমর্থন, ভুট্টোকে কিভাবে সমর্থন, একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা তুলে না দেওয়া, পরবর্তী সময় মুক্তিযুদ্ধ এবং দুটো দেশ ভাগ হয়ে গেল, এবং সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই ব্লেসিংস হিসেবে এসেছে। তো এইটার লেগেসি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমরা বহন করেছি, যে এই লেগেসি বলতে এই চাওয়াটা আমেরিকার দেশে যখন বাবার মতোই অর্থাৎ বঙ্গবন্ধুর মতোই তার যখন কন্যা এটা রিফিউজ করলেন, এবং সে কারণেই আসলে তার এই ক্ষমতা থেকে তাকে উৎখাত করবার জন্য ষড়যন্ত্র, আপনি জানেন এগুলো বিস্তর আলোচনা হয়েছে, একই ঘটনা ঘটানো হয়েছে। এখন ওয়াকারুজ্জামান ওই একই রাস্তাতে তো হাঁটবেন, কারণ হচ্ছে একটা সেন্সিবল মানুষ তিনি। মানে আপনি একটা কথা চিন্তা করে দেখুন যে বাংলাদেশ তো আসলে একটা ট্রানজিট পয়েন্ট না, যে আপনি বাংলাদেশের ট্রানজিট নিলেন, বাংলাদেশে আপনি গোলা বারুদ রাখলেন, অ্যামুনিশন রাখলেন, এটা দিয়ে আপনি ভারত আর চায়নাকে ফায়ার করলেন। বাংলাদেশ তো একটা সার্বভৌম রাষ্ট্র, এটা তো আপনার কোনো আর্সেনাল না যে আপনি গোলা বারুদ রেখে এখানে আপনি বিভিন্ন জায়গাতে। তো বাংলাদেশ কেন ব্যবহার হবে? বাংলাদেশের সাথে তার প্রতিবেশী ভারত, তাদের সাথে যেমন আর্থিক সম্পর্ক রয়েছে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের আগের থেকে, পরবর্তী সময় আমাদের মায়ানমার, হ্যাঁ মায়ানমারের সাথে রোহিঙ্গা বিষয়ক আমাদের জটিলতা আছে, তারপরেও তারা তো আমাদের শত্রু রাষ্ট্র নয়। আমাদের এই পৃথিবীতে একটা মাত্রই শত্রু রাষ্ট্র আছে, একটা মাত্রই ঘৃণার দেশ আছে, সেটা হচ্ছে পাকিস্তান। এটা বাংলাদেশের জন্য একদম সর্বতভাবে 100%, কিছু মানুষ বাদে। সুতরাং পাকিস্তানের কথা আমি বাদই দিলাম, তারা আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। তো এই লোকটাতে পাকিস্তানের সাথে কিন্তু আমরা এমন অবস্থানে কখনো যাইনি যেখানে আমাদের সাথে তাদের যুদ্ধ হতে পারে, গোলাগুলি হতে পারে। ইয়েস, কূটনৈতিক ভাবে সম্পর্ক শীতল ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঞ্চলে মার্কিনীদের যে হেজিমনি ক্রিয়েট করবার আকাঙ্ক্ষা বা ভারতের সাথে একটা প্রক্সি ওয়ার লাগানোর যে ধান্দা, যেমন জর্জ সরোসের ব্যাপারটা আমরা দেখেছি, কিভাবে বিজেপিকে বা বর্তমান ক্ষমতা